হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। আজকে আবারও একটা তোমাদের জন্য ক্লাস আসছে, যে ক্লাসে আমরা মক টেস্ট 2 যেটা অনুষ্ঠিত হয়েছিল সেই মক টেস্ট 2 এর আমরা রিজনিং পার্টের কোশ্চেনগুলোকে সলভ করে দেখছি আজকের ক্লাসে। যাদের প্রয়োজন আছে তারা শেষ পর্যন্ত কন্টিনিউ করো, করে বিষয়টাতে দেখে বুঝে শিখে নাও। যাদের প্রয়োজন নেই তারা এখান থেকেই বেরিয়ে যেতে পারো। এর পাশাপাশি বলবো এই ধরনের ফ্রি অফ মক টেস্ট এবং বিভিন্ন পেইড কোর্স এই সমস্ত কিছু বাই করার জন্য আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা প্লে স্টোরে গিয়ে সার্চ করো ডিজিটাল পড়াশোনা একাডেমি, তাহলে পরে অ্যাপ্লিকেশন পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখো। যেটুকু সম্ভব তোমাদেরকে সাহায্য করার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করার চেষ্টা করা হবে। এছাড়া এই মুহূর্তে একদম লিমিটেড টাইম অফার, সেটা আজকে হচ্ছে আমাদের 26শে এপ্রিল চলছে। 1 মে আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। তো সেই 1 মে পর্যন্ত আমাদের এই যে দুটো ব্যাচ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ 2 এবং একটা হচ্ছে কেমিস্ট্রির ওপর রেকর্ডেড ক্লাস। এই দুটো ক্লাসের ভর্তি প্রক্রিয়া চলছে এবং সেটা লিমিটেড টাইম অফার দেওয়া হয়েছে। সেই লিমিটেড টাইম অফারের যে প্রাইস দেখতে পাচ্ছ, একদম এই প্রাইসেই ভর্তি প্রক্রিয়া চলছে। দেন এই লিমিটেড টাইম অফার শেষ হয়ে যাওয়ার পর কিন্তু কোর্স ফি বেড়ে যাবে। তো যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই করে কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হয়ে যাও। এর পাশাপাশি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কি, যারা ডেমো ক্লাস দেখতে চাও, ডেমো পিডিএফ দেখতে চাও, তাদের বলবো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করো এবং অ্যাপ্লিকেশনের মধ্যে জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ 2 বলে যেটা লেখা আছে সেই ব্যাচের মধ্যে যাও, সেখানে দেখো ডেমো ক্লাস দেওয়া রয়েছে। গিয়ে সেখান থেকে তুমি ডেমো ক্লাসটাকে দেখে নিতে পারো এবং ডেমো পিডিএফটাকে দেখে নিতে পারো। সবকিছু দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেবে, তারপর কিন্তু তোমরা ভর্তি হবে। সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেবে, সঠিক উপকার পাবে। এবং বিশেষ করে যাদের এই বছরটা খুব ভাইটাল, কেন ফাইনাল ইয়ার যারা পরীক্ষা দিচ্ছ এবং যারা নতুন করে শুরু করছো তো তাদের কাছে কোনো ব্যাপারই না, কিন্তু যাদের কাছে এটা লাস্ট চান্স, তাদেরকে বলবো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নাও, যাতে করে তোমার বছরটা যেন সঠিকভাবে ইউটিলাইজ হয়, যাতে করে এই এতদিন ধরে অপেক্ষা করেছো যেটার জন্য সেই কাজটা যেন ঠিক মতন পূরণ হয়। এবং যারা ফ্রেশার্স রয়েছে তাদেরকেও বলবো তোমাদের কাছেও একটা চরম অপরচুনিটি, যাতে করে তোমার বয়স যেহেতু কম আছে তাই এখনই যদি তুমি সঠিক জায়গায় সঠিকভাবে ক্র্যাক করতে পারো তাহলেও কিন্তু তোমার অনেক বেশি উপকার হবে। এবার বাদবাকি সিদ্ধান্ত তোমাদের, তোমরা যেটা ভালো বুঝবে সেটা করবে। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ডিজিটাল পড়াশোনা একাডেমি, সেখানে অবশ্যই করে সকলে যুক্ত থাকো, কারণ এখানে তোমার ক্লাস নোটিফিকেশন, ইম্পর্টেন্ট আপডেট এবং মক টেস্ট এই সমস্ত কিছু পেয়ে যাবে। অনেকের লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে সমস্যা হতে পারে, তার জন্য এই যে কিউআর কোডটা দেওয়া রয়েছে এই কিউআর কোডটাকে স্ক্যান করো, করে ডাইরেক্ট তুমি সেখানে যুক্ত হয়ে যেতে পারবে। তো আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে রিজনিং এর যে কোশ্চেন গুলো ছিল সেইগুলোকে সলভ করার। তো চলো সেই কাজ শুরু করি। আমাদের যে কোশ্চেন ছিল এটা হচ্ছে আমার হিসাবে 51 নম্বর কোশ্চেন, তোমাদের এক একজনের কাছে এক এক রকম ভাবে এসেছে। তো যার কাছে যেভাবে এসেছে সেই হিসাবেই তোমরা সেই জিনিসটাকে ব্যবহার করবে বা করবে। ঠিক আছে, তো তোমরা দেখবে সেখানে কোশ্চেন আছে। বলছে নিচের প্রশ্নে কিছু বিবৃতি দেওয়া আছে এবং সেই বিবৃতির উপর ভিত্তি করে কিছু সিদ্ধান্ত দেওয়া হয়েছে। প্রদত্ত বিবৃতিগুলি সাধারণভাবে পরিচিত তথ্য থেকে ভিন্ন বলে মনে হলেও সত্য হিসাবে গ্রহণ করো এবং সমস্ত সিদ্ধান্ত পড়ে তারপর সিদ্ধান্ত নাও যে প্রদত্ত সিদ্ধান্তটি বিবৃতিগুলোর সঙ্গে যুক্তিযুক্তভাবে অনুসরণ করছে কিনা। অর্থাৎ এখানে তোমাকে যেটা দেওয়া হয়েছে সেটা সিলোজিজম দেওয়া হয়েছে। বিবৃতি কি আছে, বলছে কোনো ইঁদুর গরু নয়। আরেকটা বলেছে কিছু প্রাণী হলো ইঁদুর। আমি সিলোজিজম সলভ করার জন্য আমি সবসময় যেটা প্রেফার করি সেটা ভেন ডায়াগ্রাম। অনেকে অনেক রকম ব্যবহার করতে পারো এবং যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট আছো তাদেরকে দুটো পদ্ধতি শেখানো হয়েছে, ভেন ডায়াগ্রামও শেখানো হয়েছে এবং আরো যে মেথড আছে সেগুলো শেখানো হয়েছে। যাই হোক, আমি ভেন ডায়াগ্রামকে প্রেফার করি, তো ভেন ডায়াগ্রাম দিয়ে আমি যাচ্ছি। বলছে আহ কোনো গরু ইঁদুর নয়, তাহলে কোনো গরু ইঁদুর নয় বলেছে, তো এটা র্যাট লিখলাম আর এটাকে আমি কাউ লিখলাম। ঠিক আছে, তো কোনো গরু ইঁদুর নয় এটাই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, সেটাকে রিপ্রেজেন্ট করতে হয় এইভাবে। বলছে কিছু প্রাণী হলো ইঁদুর, তাহলে কিছু প্রাণী হলো ইঁদুর মানে হচ্ছে এটা, কিছু প্রাণী হলো ইঁদুর, এটাকে আমরা আঁকতে পারি এইভাবে। তাহলে টোটাল আমাদের যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতির সাপেক্ষে যে ভেন ডায়াগ্রাম হবে সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের কাউ। ঠিক আছে, এবার সিদ্ধান্ত কি আছে, বলছে কিছু প্রাণী গরু, কিছু প্রাণী গরু। তাহলে দেখো কিছু প্রাণী গরু, এখানে আমরা
ডেফিনেটলি বলতে পারছি না, মানে সরাসরি বলতে পারছি না যে কিছু প্রাণী গরু হতে পারে, পসিবিলিটি, কিন্তু এখানে পসিবিলিটি দিয়ে আমাদের কিছু উত্তর দিইনি। ঠিক আছে, যদি পসিবিলিটি দিয়ে উত্তর দিত, এখানে অপশনে যদি কোনো পসিবিলিটির কথা বলা থাকতো তাহলে পারে আমরা নিতে পারতাম, কিন্তু এখানে কোনো পসিবিলিটিস নেই, যা আছে ডিরেক্ট অ্যান্সার জানতে চেয়েছে, সরাসরি উত্তর জানতে চেয়েছে, তাই কিছু প্রাণী গরু এটাকে আমরা বলতে পারছি না। নেক্সট হচ্ছে, বলছে কিছু গরু ইঁদুর নয়, কিছু গরু ইঁদুর নয়। তোমাকে বলে দিয়েছে যে কোনো ইঁদুর গরু নয়, কোনো ইঁদুর গরু নয়, তাহলে কিছু ইঁদুর কি গরু গরু নয়, কিছু ইঁদুর কি গরু নয়, এটা বলতে পারি? দেখো, এটা এইরকম ভাবে কনসেপ্টটা ভাবো, যে আমি যদি বলি যে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ, সে রাজনৈতিক বলো কূটনৈতিক বলো সম্পর্কটা খারাপ হয়ে গেছে, পাকিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক খারাপ। এবার আমি যদি বলি যে ভারতের সঙ্গে ইসলামাবাদের রাজনৈতিক সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক সেটা খারাপ, দুটো একই জিনিসকে মিন করে, যে টোটাল পাকিস্তানকে বলো আর তুমি পাকিস্তানের একটা ক্ষুদ্র অংশ ইসলামাবাদকে বলো, দুটোই সেম জিনিসকে বোঝাচ্ছে। তার মানে টোটাল পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ মানে সেই পাকিস্তানের ক্ষুদ্র ক্ষুদ্র যে কোনো একটা জেলা সম্বন্ধেও যদি তুমি বলো, তার মানেটাও তাই দাঁড়ায়। তাই ঠিক এখানেও সেটাই বলছে যে ইঁদুরের সঙ্গে গরুর কোনো সম্পর্ক নেই, কিন্তু বলছে কিছু ইঁদুর গরু নয়, তার মানে এই বিবৃতিটা ঠিক আছে, অর্থাৎ 2 নম্বরটা ঠিক আছে। নেক্সট বলছে সব ইঁদুরই হলো পশু, সব ইঁদুরই হলো পশু। দেখো, সব ইঁদুরই হলো পশু, এটা এখান থেকে দেখে আমরা বলতে পারছি না, বাট যদি সম্ভাবনার কথা বলতো তাহলে পারে হতো। তাহলে এখানে আমাদের সম্ভাবনা দিয়ে দিইনি, আমাদের ডেফিনেট উত্তর জানতে চেয়েছে, তাই ডেফিনেটলি যেটাকে বলতে পারছি সেটা হচ্ছে কিছু ইঁদুর গরু নয়, এটাও আমাদের যাচ্ছে না। তাহলে কেবলমাত্র 2 নম্বর বিবৃতি সেটাকেই অনুসরণ করে, অপশন বি আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, এটা ছিল, এখানে একটা অ্যানালজি দিয়েছে, তো এখানে কিভাবে আছে রিলেশনসটা, K4n, তা থেকে কি হয়েছে P9n হয়েছে, আর তারপরে কি আছে A5z, তা থেকে কি হয়েছে B, তারপর হয়েছে সরি এটা 11, দেন হয়েছে D। তাহলে এখানে কি ঘটছে, এখানে একটা জিনিস ঘটছে, দেখো কে থেকে আমরা ক্রস করি, যদি কে থেকে যদি পিতে আসি তাহলে দেখো কি হচ্ছে +2 হয়েছে, এন থেকে যখন পিতে আসছি তার মানে +2 হয়েছে, 2 বেড়েছে। দেখো কে থেকে দেখো এনে যাচ্ছি যখন, তখন কি হয়েছে +3 হয়েছে, আর 4-এর থেকে 9 হয়েছে যখন, তখন দেখো কি হয়েছে 4-কে 2 দিয়ে গুণ করে 1 যোগ করা হয়েছে। এবার এই যে যেটা আমি ভাবলাম এটা কি এখানে ঠিক সেটা দেখবো। দেখো জেড এর থেকে +2 যদি করো তাহলে দেখো বি হচ্ছে, আর এর সঙ্গে +3 যদি করো তাহলে দেখো ডি হচ্ছে, এবং 5-এর সঙ্গে দেখো যদি 2 গুণ 1 করো তাহলে দেখো 11 হচ্ছে। তাহলে লাস্ট যে পদটা আমাদের বের করতে দিয়েছে সেটাও তাহলে আমরা এখান থেকে খুব সহজে বের করতে পারি। দেখো পি আর এর থেকে 2 বাড়াও তাহলে কি হচ্ছে, আর এর থেকে যদি 2 বাড়ানো হয় তাহলে কি হয় আর এস টি, তাহলে টি হলো। পি এর থেকে যদি 3 বাড়াও তাহলে কত হবে কিউ আর এস, তাহলে এটা আসলো। আর 6 এর সঙ্গে 2 গুণ করলে 12 আর 1 করলে 13, তাহলে S13 T13S, মানে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তো অপশন এ এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তীটা, এটা একটা দেখো কোডিং ডিকোডিং দিয়েছে, একটা সাংকেতিক ভাষায় কারেক্টকে যদি ওইভাবে লেখা হয় তাহলে রংকে কিভাবে লেখা হবে, কারেক্টকে যদি ওইভাবে লেখা হয়ে থাকে তাহলে রংটাকে কিভাবে লেখা হবে। দেখো কারেক্টের সি কে দেখো, আর এখানে দেখো তার জন্য 3 বসিয়েছে বসিয়েছে, তাহলে এখানে ডাব্লিউ আছে, তাহলে ডাব্লিউর জন্য কত হয় 23, ঠিক আছে, ডাব্লিউর জন্য কত হয় 23, তাই 23 বসানো হয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ও, এখানে দেখো ওটাকে কি করা হয়েছে, ওটাকে কিউ করা হয়েছে, না ওটাকে কিউ না, আম, ওটাকে কিউ করা হয়েছে, ঠিক আছে। চলো এখানে কি করা হচ্ছে দেখো, যেগুলো কনসোনেন্ট আছে সেই কনসোনেন্ট যে টার্মগুলো রয়েছে সেগুলোর কি করেছে প্লেস ভ্যালু বসিয়ে দেওয়া হয়েছে, কনসোনেন্ট যে টার্মগুলো রয়েছে সেগুলোর সব দেখো
প্লেস ভ্যালুকে এখানে বসানো হয়েছে। তাহলে দেখো W সেটাকে 23 বসানো হয়েছে, আর মানে কত, তার প্লেস ভ্যালু 18। ও কি, ও হচ্ছে একটা ভাওয়েল, দেখো ভাওয়েলকে তার কি করা হয়েছে, ভাওয়েলকে তার 3 ঘাত এগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ও ছিল, তাহলে পি কিউ করা হয়েছে, 2 ঘাত এগিয়ে দেওয়া হয়েছে, তাহলে এখানেও ও আছে, 2 ঘাত এগিয়ে দাও, তাহলে সেটা হচ্ছে কিউ। নেক্সট এন, এন হচ্ছে কি কনসোনেন্ট রয়েছে, তাহলে সেখানে তুমি সেটাকে ওর প্লেস ভ্যালু বসাও, জি তার প্লেস ভ্যালু বসাও, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক। এখানে দেখো কারেক্টের মধ্যেও ঠিক তাই করা হয়েছে, যেগুলো কনসোনেন্ট আছে তাদের প্লেস ভ্যালু বসিয়ে দেওয়া হয়েছে, আর ভাওয়েল যেগুলো আছে সেগুলোর কি করেছে, তাকে +2 করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের 23 18 কিউ, 23 18 কিউ 14 7, তার মানে অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করছি সকলের কাছে বিষয়টা বোঝা গেছে কোডিংটা কি ছিল। নেক্সট বলছে নিম্নলিখিত প্রদত্ত সিরিজে অনুপস্থিত সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। এই প্রদত্ত সিরিজের যে অনুপস্থিত সংখ্যাটা রয়েছে সেটাকে নির্ণয় করতে বলেছে। তো আমরা যদি যাই 10-এর থেকে 9, তাহলে কি হয়েছে, +1 হয়েছে। এখান থেকে যদি এখানে যাই তাহলে দেখো কি হয়েছে আমাদের, সরি এটা -1 হয়েছে, এটা -1 হয়েছে, দেন তারপর কি হয়েছে, +8 হয়েছে, তারপরে কি হয়েছে, +8 হলে পরে এটা কত হয়েছে, -27 হয়েছে, -27 এর পর এটা হয়েছে মানে কত, দেখো এখানে প্লাস হয়েছে, প্লাস কত হয়েছে, দেখো 64 হয়েছে প্লাস। তাহলে এর পরের সংখ্যাটা কি আসবে বোঝা যাচ্ছে, দেখো এটা আছে 1-এর কিউব, এটা আছে 2-এর কিউব, এটা হয়েছে 3-এর কিউব, এটা হয়েছে 4-এর কিউব, তার পরেরটা হবে কি 5-এর কিউব, 5-এর কিউব করলে 125, এখানে প্লাস হয়েছে, পরেরটা তাহলে মাইনাস হবে, অর্থাৎ বেজোড় সংখ্যাগুলোর কিউব করলে সেটাকে মাইনাস করতে হচ্ছে। তাহলে 154 থেকে 125 বাদ দিতে হবে, তাহলে কত আসবে, 125, তা থেকে তুমি 54 বাদ দিয়ে দাও, তাহলে কত আসবে 1, আর 12 থেকে 5 বাদ দিলে 7, -71, তাহলে আমাদের অ্যান্সার হবে -71। অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দিয়েছে একটা 6 জন বান্ধবী, সেখানে কে কে আছে, মানসী আছে, শ্বেতা আছে, মনিকা আছে, পায়েল আছে, আরতি আছে এবং কাজল আছে। একটা বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসেছে। চলো একটা বৃত্তাকার টেবিল এঁকে ফেল দিই। 6 জন যেহেতু বলেছে 6 জনের মতন করে আঁকতে হবে বিষয়টাকে। 6 জন বলেছে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজল এই সমস্ত জিনিস করতে সময় তখনই কম লাগবে যখন একটা করে লাইন পড়বে আর ছবি আঁকবে। মাথায় যত করবে তত কিছু করতে পারবে না, মাথায় কম খাতায় বেশি করতে হবে। তো কেন্দ্রের দিকে মুখ করে বসেছে কিন্তু একই ক্রমে বসেনি বলে দিয়েছে। বলছে কাজল মানুষীর ঠিক বাম দিকে বসে আছে, কাজল মানুষীর বাম দিকে বসেছে, ঠিক বাম দিকে মানে পাশে, তাহলে এটা যদি কাজল হয় তাহলে এটা মানুষী হবে, ঠিক বাম দিকে বসেছে। মানুষের বাম দিকে তৃতীয় স্থানে, মানুষের বাম দিকে তৃতীয় স্থানে, মানুষের বাম দিকে তৃতীয় স্থান মানে 2 ঘর বাদ দিয়ে সেখানে শ্বেতা বসেছে, সেখানে কে বসেছে, শ্বেতা বসেছে। কাজলের ডান দিকে দ্বিতীয় স্থানে পায়েল বসেছে, দ্বিতীয় স্থান মানে 1 ঘর বাদ দিয়ে সেখানে কে বসেছে, পায়েল বসেছে। বলো ডান দিকে বলেছে। মানুষের বাম দিকে দ্বিতীয় স্থানে মনিকা বসেনি, তাহলে মানুষের বাম দিকে দ্বিতীয় স্থান মানে এই জায়গাটাই মনিকা বসেনি, তাহলে মনিকা বসবে কোথায়, এখানটাই বসবে মনিকা, ঠিক আছে। এবার কি বলেছে, বলেছে আরতির ডান দিকে চতুর্থ স্থানে, তাহলে এই ফাঁকা জায়গাটায় আরতি বসেছে, তাহলে আরতির ডান দিকে চতুর্থ স্থান মানে 3 ঘর বাদ দিয়ে তাহলে মনিকা। এই অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার, তাহলে অপশন এ মনিকা এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। কয়টুকু সময় লাগবে, এবার অনেকে আমরা যেটা ভুল করি, আমরা আগে কি করি, পুরো জিনিসটা কি গল্প দিয়েছে সেটাকে পড়ি, দেন তারপর ছবি আঁকতে যাই। আবার অনেকে আছে মানে অনেক ক্ষেত্রে কি হয়, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট সরাসরি হয় না, যেমন এটা একটা ছবি দিয়ে হয়ে গেল, কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টে দুটো ছবিও আঁকতে হয়। অনেকে কি করি, সেই ছবিটা আঁকি না কষ্ট করে, ওটাকে মনে মনে ধরতে থাকি। এই মনে মনে ধরতে গিয়ে কি হয়, পরবর্তীকালে সেটা ভুলে যাই, তখন আমাদের সমস্যা হয়। তাই ছবি আঁকবে, যদি দুটো ছবির প্রয়োজন হয় দুটো আঁকো, 5টা ছবির প্রয়োজন হলে 5টা ছবি আঁকো, তাতে তোমার সলভটা তাড়াতাড়ি হবে। চলো, একটি সাংকেতিক ভাষায় ডগসকে লেখা হয় 5279, ড্রকে লেখা হয় 1032 হিসাবে, তাহলে ডাউনকে লেখা হয় 8205 হিসাবে, সেই সাংকেতিক ভাষায় এস কে কি হিসাবে লেখা হয়েছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। দেখো তাহলে এখানে দেখো ডি আছে, ড্রগের মধ্যে ডি আছে, আবার ড্রর মধ্যেও ডি আছে, এই দুটোর মধ্যে কমন সংখ্যা কি আছে, দেখো দুটোর মধ্যে কমন সংখ্যা কি আছে, দুটোর মধ্যে কমন সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা দেখো 2 আছে, তাহলে ডি এর জন্য আমি 2 কে লিখেছি। দেখো ডাউনের মধ্যেও আবার ডি আছে এবং তার জন্য দেখো সেখানে 2 আছে, তাহলে
আমরা 2 কে বলতে পারছি যে ডি এর জন্য তার কোডটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো ও, ওর জন্য কি কোড আছে? ওর জন্য দেখো এখানে আছে ও, ওর জন্য এখানে আছে কত 5, এই ডাউনের মধ্যেও ও আছে, তার জন্য দেখো এখানে আছে একটা 5, মিলে গেল। নেক্সট হচ্ছে জি, জি এর জন্য কোনো কোড এখানে আমরা খুঁজে বের করতে পারছি না আপাতত, কারণ জি এর জন্য আলাদা করে এখানে দেখো কোনো কোড কোনো শব্দটার মধ্যে দেওয়া নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 হবে না, 2 হবে না। ঠিক আছে, এবার দেখো এস আছে, অথচ এটার মধ্যে দেখো কোনো জিরো আছে, জিরো নেই, তাহলে এস এর কোড কি জিরো হতে পারে না, আছে কি 7, তাহলে এস এর কোড অবভিয়াসলি 100% 7 হবে। এইভাবে এটাকে করতে হবে। ঠিক আছে, নেক্সট চলো পরেরটা। পরেরটাও দিয়েছে দেখো একটা অ্যানালজি টাইপের জিনিস দিয়েছে, তোমাকে বলতে হবে কি সিকোয়েন্সে পরের শব্দটা আসবে। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে দেখো 100 আর 150 যদি আমি যোগ করে দিই তাহলে কত হচ্ছে? 100 আর 150 যোগ করলে 350, 250 হচ্ছে। 250 দেখো অর্ধেক করলে 125 হচ্ছে। দ্বিতীয়টাই দেখি 500 400 900, 900 অর্ধেক করলে 450। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে প্রথমটা তার সঙ্গে দ্বিতীয়টাকে যোগ করে দেওয়া হয়েছে, দিয়ে সেটাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে, তার ফলে আমরা তৃতীয় পদটা পেয়েছি। ঠিক, তাহলে এবার আমাদের এখানে কোনটার মধ্যে সেই জিনিসটা ফলো হচ্ছে দেখতে হবে। 120 আর 100 যোগ করলে কত হচ্ছে? 220, 220 অর্ধেক করলে 130 হয় না, তাই এটা হবে না। 200 আর 400 যোগ করলে 600, 600 থেকে অর্ধেক করলে 300, তার মানে এটা ঠিক আছে। তারপরে এখানে দেখো 8 4 12, 320 আছে, সেটার অর্ধেক করলে এটা আসে না। এখানে দেখো এটা যোগ করো, করলে আসছে না, এটাও আসছে না, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন বি ফলো করছে, প্রথম দ্বিতীয় যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটাই ফলো করছে, আমাদের অপশন বি কারেক্ট। চলো, এটাও একটা অ্যানালজি দিয়েছে, তো এটাকে কি করে করব? এখানে আছে এফ এ আর, তার সাপেক্ষে দিয়েছে এইচ ডি টি, এইচ ডিটি। তাহলে এফ থেকে এইচ হয়েছে, তার মানে কি হয়েছে বলতো? এফ থেকে এইচ হওয়া মানে 2 যোগ হয়েছে, এ থেকে ডি হয়েছে মানে 3 যোগ হয়েছে, আর থেকে টি হয়েছে মানে 2 যোগ হয়েছে। তাহলে আমাদের 2 3 2 এই কোডিং এ চলছে। দেখি আরেকটা যেটাকে দেওয়া আছে সেটা ঠিক হয়েছে কিনা, আমাদের যেটা বের করলাম সেটা ঠিক কিনা। আর থেকে টি হয়ে পি হয়েছে, তার মানে 2 যোগ হয়েছে, দেখো পি কিউ আর। নেক্সট হচ্ছে কিউ থেকে টি হয়েছে, দেখো 3 যোগ হয়েছে, কারণ কিউ তারপর আর এস টি। আর থেকে টি হয়েছে মানে অবভিয়াসলি 2 যোগ হয়েছে, তাহলে আমাদের যেটা রয়েছে ও ডি ডি, ও ডি ডি, এটা ডি। তো ও ডি ডি এটা থেকে কি যাবে? এটা থেকে উল্টো দিকে যেতে হবে, অর্থাৎ 2 করে মাইনাস করতে হবে। 2 মাইনাস করলে ও থেকে যদি 2 মাইনাস করো তাহলে কি হবে? এম হবে। ডি থেকে যদি 3 মাইনাস করো এ হবে। আর ডি থেকে যদি 2 মাইনাস করো তাহলে বি হবে। তাহলে এম এ বি এটা আমাদের হয়ে যাবে। অপশন সি তে দেখতে পাচ্ছি এম এ বি রয়েছে, এম এ বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। চলো পরেরটা। পরেরটা বলছে নিম্নলিখিত কোন দুটি সংখ্যা বিনিময় করলে প্রদত্ত সমীকরণের মান 5 হবে, অর্থাৎ কোন দুটো সংখ্যাকে অদল বদল করতে হবে স্থান। তো এটা করতে গেলে সব থেকে বেস্ট হচ্ছে তুমি যে কোনো একটা অপশনকে ধরে নিয়ে চেক করতে হবে। এবার মাথায় রাখতে হবে কিছু জিনিস, সেটা হচ্ছে এখানে দেখো আমাদের 5 আছে, তার মানে আমাদের চেষ্টা করতে হবে এখানে যেন কোনো রকম ভগ্নাংশ না আসে। দেখো 7 এবং 4 এই দুটো যদি স্থান চেঞ্জ করো তাহলে কি খুব একটা বেশি লাভ হচ্ছে? চেক করে করতে হবে। ঠিক আছে, 7 আর 4 এর স্থান চেঞ্জ করলে তাহলে দেখো এখানে 9 দুগুণে 18, 3/18 মানে একটা ভগ্নাংশ চলে আসছে, হবে না। 9 আর 2 এর যদি স্থান চেঞ্জ করলে কোনো লাভ নেই, কারণ 9 দুগুণে 18ই হবে গুণের কাজটা তোমাকে করতে হলে। ঠিক আছে, বা সেই তুমি 3 দিয়ে 9 কে যদি কেটে দাও 1/9 হবে, 2/3 চলে 1/3 হবে, তাহলে 2/3 চলে আসবে, সেটা দিয়েও করা যাবে না, ভগ্নাংশ আসবে। 4 এবং 2 এর যদি স্থান চেঞ্জ করো তাতেও কিছু লাভ নেই, কারণ 1/9 চলে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো 3 এবং 9 এর যদি স্থান চেঞ্জ করা হয় তাহলে পরে একটা এফেক্টিভলি কিছু হবে। কি হবে? দেখো জিনিসটা তখন চেঞ্জ করলে পারে এরকম হয়ে যাচ্ছে। তাহলে আগে ভাগের কাজ করতে হয়, তাহলে ভাগের কাজ যদি করি তাহলে এটাকে ভাগ করলে পারে কত হবে? 3 ইন্টু 2 তারপর 4, আগে তারপর গুণের কাজ করতে হবে, তাহলে 7 মাইনাস 6 প্লাস 4, তাহলে 7 আর 4 হচ্ছে 11, 11 থেকে যখন 6 বাদ 11 থেকে 6 বাদ দিলে তাহলে দেখো আমাদের অ্যান্সার 5 চলে আসছে। তাহলে আমাদের অ্যান্সার যেটা হলো অপশন এ। নেক্সট কোশ্চেন বলছে গ্যারেজ মানে বাইক, তাহলে অ্যাকোরিয়ামে কি হয়? মানে গ্যারেজের মধ্যে আমরা বাইক রাখি, তাহলে অ্যাকোরিয়ামে কি রাখবো? মাছ রাখা হয়, এটা আর কিছু বলার নেই। S1 S2 S3 S4 S5 পাঁচটি পার্কিং এলাকায় গাড়ির সংখ্যা তুলনা করা হয়েছে।
ঠিক আছে, 5টি পার্কিং এলাকা আছে, সেখানে গাড়ির সংখ্যা তুলনা করা হয়েছে। এটা একটা পাজল টাইপ কোশ্চেন। বলছে S3 পার্কে পার্ক S3 তে পার্ক করা গাড়ির সংখ্যা শুধুমাত্র S2 এর চেয়ে বেশি। তাহলে S3 তে যে গাড়ি রাখা হয়েছে তার সংখ্যা কেবলমাত্র S2 থেকে বেশি, S2 থেকে বেশি, তার মানে এদিকে আছে, এদিকে আর হবে না, অর্থাৎ S2 হচ্ছে শেষ। তাহলে একটা জিনিস পেলাম, S2 হচ্ছে লাস্ট, S2 এর পর আর কেউ হবে না। তাহলে S3 এর আগে অনেকে আছে। S5 এ পার্ক করা গাড়ির সংখ্যা শুধুমাত্র S1 এর থেকে কম। তাহলে S1 হচ্ছে লাস্ট, S1 হচ্ছে লাস্ট, কারণ S1 এর থেকে শুধুমাত্র কম, তাহলে S5 এর আগে কিছু আছে। তাহলে তো হয়েই গেল, কারণ 5টা পার্কিং, মাঝখানে হলো S4। তাহলে মাঝখানে যদি আমরা S4 লিখে দিই, তাহলে আমরা দেখো পুরো সিকোয়েন্সটা আমাদের সামনে চলে আসলো, তার দরকার নেই। এবার বলছে পার্কিং এলাকা S3, সেখানে গাড়ির সংখ্যা হচ্ছে, তাহলে S3 তে যে গাড়ির সংখ্যা সেটা বলে দিয়েছে 1200। তাহলে S1 পার্কিং এলাকাতে কতগুলি গাড়ি পার্ক করা থাকবে? তাহলে S1 এর মানে কি S3 থেকে বেশি থাকবে, S3 থেকে বেশি থাকবে, তার মানে 1200 থেকে বেশি গাড়ি থাকতে হবে। তাহলে এখানে আমরা যদি দেখি, এই অপশন 1200 থেকে বেশি না, এটাও 1200 থেকে বেশি না, এটাও 1200 থেকে বেশি না, তাহলে এটা 1200 থেকে বেশি। তাহলে অবভিয়াসলি অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে লকডাউনের সময় এখানে মিসিং আছে, যাই হোক 18 বছর বয়সী হবে। 18 বছর বয়সী বাংলাভাষী শিক্ষার্থীদের কতজন বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছিল তা নিচের চিত্রে দেওয়া হয়েছে। বলছে কত শতাংশ শিক্ষার্থী কেবলমাত্র দুটি বিষয় ভর্তি হয়েছিল, কেবলমাত্র দুটি বিষয় ভর্তি হয়েছে। তাহলে দুটো বিষয় মানে দেখো এখানে স্প্যানিশ আছে, মিউজিক আছে এবং ফটোগ্রাফি রয়েছে। দুটো বিষয় মানে যেটা দুটো জায়গায় ওভারল্যাপ করেছে, যেমন ধরো এইটা দু জায়গায় ওভারল্যাপ করা, এটা দু জায়গায় ওভারল্যাপ করা, এটা দেখো দু জায়গায় ওভারল্যাপ করা। তাহলে এই যেগুলো দু জায়গায় ওভারল্যাপ করেছে, কেবলমাত্র দুটি বিষয়ের কথা বলেছে। ঠিক যে জায়গাগুলো ওভারল্যাপ করেছে সেই জায়গাগুলো আগে আমরা দেখব টোটাল কতজন ক্যান্ডিডেট আছে, টোটাল ক্যান্ডিডেট কত আছে। তাহলে টোটাল ক্যান্ডিডেট বসাতে থাকো এখান থেকে, 35 প্লাস 35 প্লাস হচ্ছে দেখো 45 প্লাস হচ্ছে 15 প্লাস হচ্ছে 25 প্লাস হচ্ছে 50 প্লাস হচ্ছে 40 প্লাস হচ্ছে 30। দেখো তো ঠিক আছে কিনা, 1 2 4 5 6 7, 1 2 4 5 6 7, এই হচ্ছে টোটাল। তাহলে এবার টোটাল যোগ করো কত আসছে। চলো 240 আসছে। তাহলে এবার দুটো বিষয় ভর্তি হওয়া পরীক্ষার্থীর সংখ্যা কত, যে দুটো কোর্স কিনেছে সেটার সংখ্যা, সেটা দেখো 45 জন, 40 জন আর 15 জন। তাহলে টোটাল কতজন হচ্ছে মিলিয়ে? 100 জন হচ্ছে। তাহলে আমাদের বলেছে পার্সেন্টেজ বের করতে, তাহলে 100 জন দুটো বিষয় ভর্তি হয়েছে, কত জনের মধ্যে? 240 জনের মধ্যে ইন্টু 100, শূন্য শূন্য কেটে দিলাম সুন্দরভাবে। দেন আমরা কি করতে পারি, আর একটু কেটে নিই, 2 দিয়ে কাটলাম। তাহলে 2 দিয়ে কাটলে এটা আসছে 12, আর এটা আসছে আমাদের 5। তাহলে ওপরে আসছে 500, এ আসছে কত 12। তাহলে 500 কে ভাগ করা হয় 12 দিয়ে, তাহলে কত হচ্ছে 4 বার দিবে, 4 বারং 48। 48 হলে পরে কত আসছে, 2 আসছে, 2 আসছে। তাহলে এখানে 2 আসছে, 12-র মধ্যে কবার যাবে, একবার যাবে, একবার গেলে 12। তাহলে এখানে আসছে কত 8, 8 দশমিক দিতে পারে হচ্ছে 80, তার মধ্যে 6 বার যাবে, তাহলে হবে 72, আবার 8, এইভাবে আসবে, যেটা সেটা হচ্ছে তোমার যে 41.66% এরকম টাইপের আসছে। তাহলে এটা যদি আসে তাহলে আমরা বলতে পারি এটা প্রায় 42-এর কাছাকাছি, কারণ 5-এর বেশি আছে মানে আমরা 42-এর কাছাকাছি ধরতে পারি। তাই অপশন বি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি লুপ্ত সংখ্যা নির্ণয় করতে। লুপ্ত সংখ্যা নির্ণয় করতে গেলে পরে এখানে যেটা দিয়েছে সেখানে আমরা কি আছে, আমাদের মাঝখানটা বের করতে হবে। মানে দেখো বিষয়টা এরকম আছে,
তোমাকে উপরে একটা সংখ্যা দিয়েছে, নিচে একটা সংখ্যা, একটা ধরো a, নিচে একটা b, মাঝখানে x। তাহলে আমাকে x এর মানটা বের করতে হবে। তাহলে এখানে কি করে হয়েছে দেখো, এখানে যদি দেখি 20 আর 12 যোগ করলে 32 হয়। তাহলে 32 থেকে 8 কি করে আসছে সেটা যদি দেখি, বা তুমি আগেও ভাবতে পারো 20 থেকে 8 বাদ দিলে 12 হচ্ছে, এটাও ভাবতে পারো। কিন্তু পরেরটাই যখন আসবে তখন দেখো আর মিলছে না, হচ্ছে কি পরেরটাই মিলছে না। তাহলে এটা ভাবে যাচ্ছে না। বা 8 আর 12 যোগ করে 20 হয়েছে, কিন্তু পরেরটাই দেখো মিলছে, তার মানে এইভাবে যায়নি। তাহলে আমাকে অন্যরকম চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আমরা যদি দেখি 20 আর 12 যোগ করি যদি, তাহলে 32 থেকে 8 আনা যায়, হ্যাঁ 4 দিয়ে ভাগ করলে 8 আসে। দেখো তো দ্বিতীয়টাই তাই হচ্ছে কিনা। 64 16 যোগ করলে 80 হয়, 80 কে 4 দিয়ে ভাগ করলে 20 হয়, হ্যাঁ হয়। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এ বি যোগ করে 4 দিয়ে ভাগ করলে এক্স পাওয়া যায়। তাহলে আমরা 31 প্লাস 77 যোগ করব, 31 প্লাস 77 যোগ করে 4 দিয়ে ভাগ করব। তাহলে 7 আর 8 8 আর 100, এটা বাই 4। তাহলে এটা করলে পারে আমাদের কত আসছে, এটা করলে পারে 4 দুগুণে 8 28, 4 7 28, তাহলে 27 আসছে। অপশন সি আমাদের কারেক্ট আনসার। নেক্সট বলছে ইংরেজি অভিধান অনুযায়ী নিম্নলিখিত শব্দগুলিকে সাজালে কোন শব্দটি তৃতীয় স্থানে বসবে। তাহলে এই শব্দগুলোকে আগে অভিধান অনুযায়ী সাজাও। প্রথমে কোনটা বসবে, দেখো এস ইউ বি জে আছে, তাহলে এটাকে আমি 1 লিখলাম। তারপর দেখো এস আছে, এটা এল আছে, এটা এস আছে, তাহলে এরপর যেটা বসবে সেটা হচ্ছে সি বসবে। ঠিক আছে, কারণ এল আছে আগে আসছে। নেক্সট হচ্ছে এস আর এটাই আই আছে, তার মানে বি বসবে, তারপর লাস্টে ডি বসবে। তাহলে আমাদের তৃতীয় স্থানে বসবে অপশন বি, সাবস্ক্রাইব। তাহলে সাবস্ক্রাইব শব্দটা বসবে অপশন বি তে। তাই যারা যারা এখন নতুন ফার্স্ট টাইম আমাদের সঙ্গে ক্লাস করছো, তাদেরকেও বলবো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। চলো একটা অ্যাড দিয়ে দিলাম। তো ইংরেজি বর্ণমালার শেষ থেকে সপ্তম বর্ণের বাম দিকে 11তম বর্ণ কত হবে সেটা তোমাকে জিজ্ঞাসা করেছে। দেখো শেষ দিক থেকে যখন বলেছে, তার মানে ফার্স্ট দিক থেকে কত হবে, ফার্স্টের দিক থেকে কত হবে, শেষের দিক থেকে সপ্তম। তাহলে ফার্স্টের দিক থেকে কত হবে, তাহলে 27 মাইনাস 7 করতে হবে। 26টা বর্ণ আছে, একটা যোগ করে নিতে হয়, 27 থেকে 7 বাদ দিতে হয়, দিলে পারে হচ্ছে 20তম বর্ণ হবে। কোন দিক থেকে, প্রথম দিক থেকে। তাহলে প্রথম দিক থেকে 20তম বর্ণের বাম দিকে 11তম বর্ণ কত বলেছে। তাহলে আমাদের কিভাবে বের করতে হবে, ফ্রম লেফট বা ফার্স্ট মানে কি, ফ্রম লেফট, ফ্রম লেফট বাঁ দিক থেকে 20তম বর্ণের বাঁ দিকে, দুটো যখন দুটোই বাঁ দিক হচ্ছে, বাঁ দিক থেকে 20তম এবং আমার বাঁ দিকে যেতে বলছে, তার মানে বিয়োগ করতে হবে। বাঁ দিকে 11তম বর্ণ, তার মানে কত আসছে, 9th আসছে, অর্থাৎ 9 নম্বর বর্ণ। কোন দিক থেকে, ফ্রম লেফট, কারণ বাঁ দিক থেকে আমরা 20তম নিয়েছি, আবার বাঁ দিক থেকে 11তম বর্ণ বের করতে বলেছে, বাঁ দিকের 11তম। তাই দুটোই যখন লেফট আসছে তখন আমরা মাইনাস করবো। যদি একটা লেফট একটা রাইট আসতো তাহলে প্লাস করতাম, দুটো রাইট আসতো তাহলে আবার মাইনাস করতাম। তাহলে 9তম বর্ণ কত, আই। তাহলে অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব আমাদের পরেরটাই। বলছে কোন মাসের 23 তারিখ রবিবার হলে ওই মাসের 2 সপ্তাহ 4 দিন আগে কি বার ছিল। দেখো 2 সপ্তাহ 4 দিন মানে কি, 2 সপ্তাহ মানে হচ্ছে 14 দিন আর 4 দিন, তার মানে হচ্ছে টোটাল 18 দিন, তাই তো। এটাকে আমার 7 দিয়ে ভাগ করে চেক করার কোনো দরকার নেই। 2 সপ্তাহ মানে কি, 14 দিন পর্যন্ত কেটেই যাচ্ছে, তাহলে পড়ে রইল অতিরিক্ত 4 দিন। তাহলে রবিবার ছিল, তাহলে রবিবারের আগে 4 দিন, যদি আগে গুনতে পারো ভালো, মানে রবিবার থেকে পেছনের দিকে গুনতে হবে, সেটা গুনতে পারলে ভালো। আর যদি সেটা গুনতে না পারো তাহলে 7 থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে 3, অর্থাৎ রবিবারের পর 3 দিন, বা রবিবারের পেছনে 4 দিন। দেখো রবিবারের পরে 3 দিন যাওয়া মানে হচ্ছে, দেখো কি বার হচ্ছে, সোম মঙ্গল বুধ, আর উল্টো দিকে যদি যাও তাহলে শনি শুক্র বৃহস্পতি বুধ, অর্থাৎ 4 দিন। পেছন দিকে গেলে 4 দিন, সামনের দিকে গেলে 3 দিন, তার মানে আমরা বলবো অপশন সি বুধবার ছিল। নেক্সট কোশ্চেন, একটি ছবি দেখিয়ে আনন্দ বলল ওই মহিলা আমার ঠাকুরদার একমাত্র মেয়ে, ছেলের মেয়ে। তাহলে একটা ছবিকে দেখিয়েছে, ঠিক আছে, সেই ছবিকে দেখিয়ে আনন্দ কি বলছে, কে বলছে, আনন্দ বলছে, আনন্দ বলছে কি বলছে, যে ওই ছবিতে থাকা মহিলাটা আমার ঠাকুরদা। তাহলে ওর ঠাকুরদা মানে ওর থেকে 2 জেনারেশন উপরে, তাহলে ওর ঠাকুরদা এটা গ্র্যান্ডফা, ঠাকুরদার একমাত্র ছেলে মানে কি, এই আনন্দরই বাবা, তার মেয়ে মানে কি, আনন্দর বোন হোক বা দিদি হোক, ঠিক আছে, বোন হোক বা দিদি হোক, ঠিক আছে, যেই হোক কেউ হবে, এটা ফাদার। তাহলে এরা দুজন সেম জেনারেশনের, তাহলে আমরা বলতে পারি যে অপশন সি, ভাই বলছে আনন্দ ওই মহিলার কি হবে,
ভাই হবে, দাদা থাকলে দাদা হবে, এখানে ভাই দেওয়া আছে তাই ভাই হবে। চলো পরেরটা। বলছে প্রদত্ত বিবৃতিটিতে অনুমান দুটির মধ্যে কোনটি নিহিত সত্য সেটি বিকল্পগুলির মধ্যে থেকে নির্বাচন করো। এখানে অনুমান নির্ণয় করতে বলেছে, মানে স্টেটমেন্ট অ্যাজাম্পশন করতে বলেছে। বিবৃতি দিয়েছে যে তুমি সবসময় কিছু মানুষকে বোকা বানাতে পারো, তুমি সবসময় কিছু মানুষকে বোকা বানাতে পারো। অনুমান এক কি বলছে? অনুমান এক বলছে একটি সময় আছে যখন তুমি কাউকে বোকা বানাতে পারবে না। দেখো এই ধরনের কোশ্চেন করতে গেলে পারে তোমার নিজস্ব বুদ্ধি খাটালে হবে না, তোমাকে বিবৃতি যা বলে দিয়েছে সেটাকেই সঠিক বলে ধরে নিতে হবে এবং সেই বিবৃতি সাপেক্ষেই তোমাকে অনুমান করতে হবে কি বলতে চাইছে। তাহলে দেখো তুমি বলছে যে একটি সময় আছে যখন তুমি কাউকে বোকা বানাতে পারবে না, এই টাইপের কোনো কথা তোমার বিবৃতির মধ্যে বলা আছে, যে বলা আছে তুমি সবসময় কিছু মানুষকে বোকা বানাতে পারো, সব সময় পারো, সব সময় কিছু মানুষকে বোকা বানাতে পারো। তাহলে এখানে বলা নেই যে তুমি কখনো বোকা বানাতে পারবে না বা কিছু, সেটা বলা নেই। তার জন্য এই 1 নম্বর বিবৃতিটা সঠিক নয়। দ্বিতীয় বিবৃতি কি বলছে? বলছে কেউ সবসময় বোকা বনতে পারে। তাহলে তোমাকে যখন বলছে তুমি সবসময় বোকা বানাতে পারো কিছু মানুষকে, তাহলে কিছু মানুষ মানে কেউ কেউ, অল্প সংখ্যক। তাহলে সে কেউ কেউ সবসময় বোকা বনতে পারে, কারণ সেই জন্যই তো তুমি সবসময় বোকা বানাতে পারবা। তুমি সবসময় কিছু মানুষকে বোকা বানাতে পারছো, তার মানে কেউ থাকবে নিশ্চয়ই যে সবসময় বোকা বনতে পারে। তাই জন্যে অপশন 2 অবশ্যই অনুমান করা যায়, তাই শুধুমাত্র 2 নিহিত সত্য বলে বিবেচিত হবে। চলো, দিয়েছে প্রতিবিম্ব অর্থাৎ মিরর ইমেজ বল দিচ্ছে। ঠিক আছে, মিরর ইমেজ, মিরর কোন দিকে দেওয়া আছে? ছবি দেখে আমরা যা বুঝছি মিররটা আমাদের এদিকে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এবার দেখো এটা যদি দেওয়া থাকে কোনটা হতে পারে, তাহলে আমরা যেটা দেখছি এটা অপশন সি হতে পারে। মিরর যদি এদিকে দেওয়া থাকে তাহলে অপশন সি আমাদের কারেক্ট হবে। নেক্সট চলো, বলছে এই চিত্রটা সম্পূর্ণ করতে গেলে পারে কোনটাকে বসাতে হবে। দেখো চিত্রটার মধ্যে এটা তো হচ্ছেই না বি, সেই সঙ্গে আমরা ডি কে যদি দেখি সেটাও দেখো হচ্ছে না। এই দুটো টাইপ মিলছে, কিন্তু দেখো একটা জিনিস দেখো, এই যে ঠিক এই বরাবর একটা দাগ হচ্ছে প্রত্যেক দিকে, তাই তো এই বরাবর, কিন্তু এটাতে দেখো দাগটা এই বরাবর হলে পারে ঠিক হতো, কিন্তু দাগটা তার থেকে কম আছে। তো অপশন এতে দেখো ঠিক ওই কোনা বরাবর দাগ আছে, তাই জন্য অপশন এ আমাদের কারেক্ট। বলছে এখানে মোট কতগুলো বর্গক্ষেত্র আছে। এই ধরনের কোশ্চেন করতে গেলে একটা জিনিস জানতে হবে, সেটা কি? যে এটা একটা দেখো বর্গক্ষেত্র, এর মাঝখানে যদি এরকম 4টে খোপ করে দেওয়া হয় তাহলে কটা হচ্ছে? একটা, দুটো, 4টে। তাহলে এখানে টোটাল বর্গক্ষেত্রের সংখ্যা কত? 4 + 1 = 5। তাহলে এখানে বলো সবচাইতে বাইরের যে বর্গক্ষেত্রটা আছে সেটা, প্রত্যেকটা বর্গক্ষেত্রে দেখো এই ছকটা মিলছে, মিলছে। বাইরে যে বর্গক্ষেত্র আছে তাতে কটা আছে? টোটাল 5টা। দ্বিতীয় যে বর্গক্ষেত্রটা আছে তার মধ্যে কটা? 5টা। একদম ভেতরের যে বর্গক্ষেত্র তার মধ্যে আছে কটা? 5টা। 3 × 5 = 15। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন সি 15। চলো, নিচের বিকল্পটি নির্বাচন করে বলতে হবে পরবর্তী ছবি যেটা আসবে সেটা কোনটা আসবে, সেটা তোমার কাছে জানতে চেয়েছে। দেখো কি হয়েছে, প্রথমে এই ছবিটা থেকে এই ছবিটা দেখো কি হয়েছে। এখানে দেখো ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরানো হয়েছে, ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরানো হয়েছে, ঠিক আছে, ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরানো হয়েছে। তারপরেরটাই গেছে দেখো, সেটাও দেখো ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরানো হয়েছে। তাহলে এর পরে যে ছবিটা যাবে সেটাও ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরাতে হবে। কিন্তু তার মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্যটা কি? এই যে এখানে যে একটা ট্রাপিজিয়ামের ছবি দেওয়া আছে, সেই ট্রাপিজিয়ামের ছবিটা প্রত্যেক ঘূর্ণনের সঙ্গে সঙ্গে ও 180 ডিগ্রি করে ঘুরছে। দেখো এখানে দেখো যে নিচের দিকে আছে ছোট দিকটা, ভেতরের দিকে আছে ছোট দিকটা, দেখো স্কোয়ারের ভেতরের দিকে আছে। এখানে দেখো ছোট দিকটা বাইরের দিকে চলে গেছে। আবার পরেরটায় দেখো ভেতরের দিকে হয়েছে, তাহলে এখানে যে ছবিটা হবে সেটা ভেতর দিকে হবে। তাহলে 90 ডিগ্রি রোটেট করলে, এই ছবিটাকে 90 ডিগ্রি রোটেট করলে কোন ছবিটা পাওয়া যায়? অপশন এ পাওয়া যায়। আর ওটাও দেখো রোটেট হয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। অপশন এ ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়েছে। নেক্সট বলছে, বলছে 100 জনের শ্রেণীতে বালক ও বালিকার সংখ্যা অনুপাত হচ্ছে 3:2। অর্ণবের র্যাঙ্ক প্রথম থেকে 42, অর্ণবের আগে 15 জন বালক থাকলে অর্ণবের পর কতজন বালিকা আছে সেটা বের করতে হবে। তাহলে 100 জনের মধ্যে বালক কতজন আছে আর বালিকা কতজন আছে? বালকের সংখ্যা দেখো 3:1 রেশিও আছে, তার মানে আমরা বলতে পারি 60 জন, 40 জন আছে। এবার অর্ণবের র্যাঙ্ক কত বলেছে? 42 বলেছে। অর্ণবের র্যাঙ্ক যদি 42 হয় তাহলে অর্ণবের আগে কতজন আছে? অর্ণবের আগে কতজন আছে? তাহলে অর্ণবের আগে আছে 41 জন। এই 41 জনের মধ্যে 15 জন বালক আছে, তাহলে বালিকা কজন আছে? অর্ণবের আগে বালিকা তাহলে কতজন আছে? 41 - 15, 41 - 15 করলে পারে কত হয়? 26। তাহলে 26 জন বালিকা আছে কি অর্ণবের আগে।
তাহলে এবার বলতে বলেছে অর্ণবের পর কতজন বালিকা আছে, তাহলে অর্ণবের পরে বালিকা, তাহলে বালিকার সংখ্যা টোটাল কত 40, 40-এর মধ্যে 26 জন আগে আছে, তাহলে পরে থাকবে কতজন 14 জন। তো আমাদের 14 হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি 14 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে যে কার ইজিক্যাল টু 22, বাস ইজিক্যাল টু 42, তাহলে ট্রাম ইজিক্যাল টু কি হবে? দেখো এখানে সি মানে কত 3, এ মানে কত 1, আর মানে কত, আর মানে হচ্ছে 18। দেখো 18 আর 4 22 যোগ করে হয়ে গেছে। বি কত 2, ইউ কত 21, এস কত, এস কত, এস হচ্ছে 19। তাহলে 19 হলে পারে 19 এদিকে হচ্ছে 20 20 40 2 42, তাহলে দেখো 42-এ হয়ে যাচ্ছে। পি কত 20, আর কত 18, এ কত 1, এম কত 13, যোগ করো 18 আর হচ্ছে 4-এ 12, 18 আর এখানে হচ্ছে 4-এ 22, 22 ধরতে হবে না, 8 আর 4-এ 12 ধরো, 2 হাতে আছে 1 1 1 2 আর এখানে 4 আর একে 5, 52। তো 52 আমাদের কারেক্ট অ্যান্সার। এন্ড এটা বলছে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে যেভাবে সম্পর্কিত তৃতীয় শব্দটা, অর্থাৎ এখানেও একটা অ্যানালজি দিয়েছে। অ্যানালজি দিয়েছে যে কবিতার সঙ্গে ছন্দের সম্পর্ক, অর্থাৎ কবিতা ছন্দের মাধ্যমে হয়। দর্শন কিসের সঙ্গে সম্পর্কিত? দর্শন তত্ত্বের উপর ভিত্তি করে চলে, অর্থাৎ দর্শনের মধ্যে আমরা পড়লে তত্ত্ব পাবো, কবিতা পড়লে আমরা কি পাবো ছন্দ পাবো। কবিতা যখন পড়বো সেই কবিতার মধ্যে আমাদের কি থাকে ছন্দ থাকে, আর দর্শন যখন পড়বে তার মধ্যে লজিক থাকে, অর্থাৎ তথ্য থাকে, বিভিন্ন তথ্যের উপর উপমা থাকে না। উপমা মানে একটা জিনিস, অর্থাৎ কাউকে কোনো কিছু উপমা দিয়ে বলা, সেটা হচ্ছে উপমা। কিন্তু দর্শনের মধ্যে ফিলোসফির মধ্যে কি থাকে লজিক থাকে, যে এটা হয়েছে বলে আমরা এটাকে এই বলছি, এটা হয়েছে বলে ওটাকে আমরা ওই বলছি। সেই জন্য তত্ত্ব সেটা হচ্ছে সব থেকে সঠিক। তো এই ছিল আজকে আমাদের টোটাল বাকি রিজনিং এর কোশ্চেন গুলো। নেক্সট এরপর আগামী সোমবার কি মঙ্গলবার একটা ক্লাস আসবে যেখানে আমরা জেনারেল সায়েন্স এবং জিকে জিএস এর যে কোশ্চেন গুলো ছিল সেগুলোকে আলোচনা করে দেবো। আশা করছি এই ক্লাসগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে। যারা মক টেস্ট দাওনি সেই সময় তাদেরকে বলবো মক টেস্টটা একবার দিয়ে দেখতে পারো, তবে কোশ্চেন গুলো দেখার আগে এই কোশ্চেন গুলো দেখে তারপর মক টেস্ট সলিউশন দিয়ে দেখে তারপর মক টেস্ট দিয়ে লাভ নেই। আর যারা মক টেস্ট অলরেডি দিয়ে ফেলেছো তাদের জন্য অবশ্যই এটা হেল্পফুল, এবং আগামী দিনে যে ক্লাসটা আসবে সেটাও তোমাদের জন্য হেল্পফুল হবে। তো যাই হোক, যারা আমাদের সঙ্গে যুক্ত আছো তারা নিয়মিতভাবে ক্লাস করতে থাকো এবং নিজেদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করতে থাকো, যাতে করে অবশ্যই করে তুমি তোমার লক্ষ্যে পৌঁছো। এবার একটাই জিনিস বলবো, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলে তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তোমার সেই সিদ্ধান্ত নেওয়া, তোমার ডিসিশন নেওয়ায় যদি কোনো ভুল থাকে দায়ী তোমার, তোমাকেই কিন্তু সেটা নিতে হবে। কারণ এখন অপরচুনিটি সবার জন্যই সমান আছে। এমন না যে আমার কাছে অপরচুনিটি নেই, ওর কাছে অপরচুনিটি আছে, এই দিনটা শেষ হয়ে গেছে। এখন সবাই সব জায়গায় সমস্ত মাধ্যমে পড়াশোনা করতে পারে, পড়াশোনা করার অপরচুনিটি আছে, সবাই সব জায়গায় সমস্ত ধরনের টিচারের কাছে পড়াশোনা করার মতন বিষয়ও আছে। তাই তুমি কোনোভাবেই পিছিয়ে নই, এই মানসিকতাটা রেখো না। সবসময় মনে রাখো যে না আমি পারবো, আমাকে করতে হবে, আমাকে আমার লক্ষ্যে। যাই হোক, আজকের মতন এখানে ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে সকলে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলকে গুড বাই।